বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও নানা তথ্য নিয়ে আলোচনা এবং বিশ্লেষণে টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন ডক্টর সৈয়দ আব্দুল্লাহ আল মামুন চৌধুরী, প্রফেসর আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়। এবং আমাদের সাথে আরও আছেন শরীফুল হাসান, কলামিস্ট ও বিশ্লেষক। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। আপনাদের সাথে আলোচনা শুরু করার আগে আমি কয়েকটি তথ্য একটু তুলে ধরি, তারপরে আমরা আলোচনায় চলে যাব। আজকের দিনের আসলে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো বাংলাদেশের, প্রথমে আমি যেই তথ্যটি দিতে চাই তা হচ্ছে অস্ত্রসহ আত্মসমর্পণ করেছেন ঢাকার কেরানীগঞ্জের ব্যাংকে হানা দেয়া 3 ডাকাত। এটি বাংলাদেশ স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যা 5:30টার দিকে আলোচনার মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আত্মসমর্পণ করেন তারা। এই ঘটনায় কেউ হতাহত হয়নি। জানা গেছে আলোচনার মাধ্যমে ওই 3 ডাকাতকে আত্মসমর্পণ করানো হয়, পরে তাদের সেখান থেকে বের করে নিয়ে যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ডাকাতরা ব্যাংকে ব্যবস্থাপক সহ 8-10 জনকে জিম্মি করে রেখেছিলেন এবং তারা সবাই সুস্থ আছেন এবং তাদের উদ্ধার করা হয়েছে এবং ব্যাংকের ভল্টও সুরক্ষিত রয়েছে। পরবর্তী যে তথ্যটি তা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশেই জুলাই অভ্যুত্থানের সময় সারা দেশে ইন্টারনেট বন্ধ করা হয়েছিল বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাছে স্বীকারোক্তি দিয়েছেন সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বুধবার জুনাইদ আহমেদ পলককে একদিনের জিজ্ঞাসাবাদ করে আইসিটির তদন্ত সংস্থা। বৃহস্পতিবার ট্রাইব্যুনালের সাংবাদিকদের এই কথা জানিয়ে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, আন্দোলনের সময় গণহত্যার তথ্য বিশ্বের কাছ থেকে আড়াল করতে ইন্টারনেট বন্ধ করা হয়। পরে যে তথ্যটি রয়েছে খুব ছোট করে তা হচ্ছে নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যে সময়ের কথা বলেছেন তা বিএনপির কাছে যৌক্তিক মনে হয়নি, এমনটা বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং তিনি বলেছেন, আমরা আশা করেছিলাম প্রধান উপদেষ্টা রোডম্যাপ দেবেন, কিন্তু তিনি তা দেননি। এটি আমাদের হতাশ করেছে। এরপর যে তথ্যটি তা হচ্ছে যে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে পাকিস্তানকে 71-এর সমস্যাগুলো নিষ্পত্তি করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার কায়রোতে D8 সম্মেলনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠক হয়েছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের। সেখানে তিনি এই আহ্বান জানিয়েছেন। প্রধান উপদেষ্টা বলেন, ইস্যুগুলো বারবার আসছে, আসুন আমরা এগিয়ে যাওয়ার জন্য এই সমস্যাগুলো নিষ্পত্তি করি। এবং প্রফেসর ইউনুস আরও বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবকিছুর সমাধান করতে পারলে ভালো হবে। দুই নেতা ব্যবসা বাণিজ্য ও ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিনিধিদল বিনিময়ের মাধ্যমে দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার করতে সম্মত হন। পরবর্তী যে তথ্যটি আমি একটু তুলে ধরি তা হচ্ছে বাংলাদেশের অবকাঠামো প্রকল্পে দুর্নীতি সংশ্লিষ্ট তদন্তে উঠে এসেছে ব্রিটিশ শ্রমমন্ত্রীর নাম। পরিবারের সদস্যদের বিরুদ্ধে 390 কোটি পাউন্ড আত্মসাতের অভিযোগ তদন্তের সময় ওই মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ ওঠে। তবে এই দুর্নীতি নিয়ে মন্তব্য করতে রাজি হয়নি ব্রিটেনের ক্ষমতাসীন লেবার পার্টি। আর্থিক বাজারে দুর্নীতি মোকাবেলার দায়িত্বে থাকা টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ব্রিটেনের 2013 সালে বাংলাদেশে একটি নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য রাশিয়ার সঙ্গে চুক্তি করার অভিযোগ রয়েছে। গত অগাস্টে ভারতে পালিয়ে যাওয়া টিউলিপ সিদ্দিকের খালা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন অর্থাৎ দুদক বিস্তৃত তদন্তের অংশ হিসেবে এই অভিযোগ আনা হয়েছে। এ বিষয়ে মন্তব্যের জন্য টিউলিপের সঙ্গে যোগাযোগ করেছে বিবিসি এবং লেবার পার্টিও এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি, প্রতিবেদনে যেমনটা আমরা দেখতে পেয়েছি। পরবর্তী যে তথ্য তা হচ্ছে শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানিয়েছে আমেরিকা। এবং আমরা যদি দেখি যে স্টেট ডিপার্টমেন্টের যে নিয়মিত ব্রিফিং, সেখানে বাংলাদেশ প্রসঙ্গে সাউথ এশিয়া পার্সপেক্টিভসের স্টেট ডিপার্টমেন্ট করেসপন্ডেন্ট আব্দুর রহিম প্রশ্ন করেছেন এবং প্রশ্নের জবাবে নির্বাচনের ঘোষণাকে স্বাগত জানান বেদান্ত পাটেল। জোরপূর্বক গুমের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জড়িত থাকা প্রসঙ্গে এই মুখপাত্র বলেন, গুমের সঙ্গে জড়িতদের বিচারে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপের প্রতি তাদের সমর্থন রয়েছে। তারা চান ভুক্তভোগীরা যেন ন্যায় বিচার পান। পরবর্তী যে তথ্য তা হচ্ছে 1.5 দশক আগে বিডিআর সদর দপ্তরে হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনাপ্রধান মইনুল আহমেদ সহ 58 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ জমা পড়েছে। বৃহস্পতিবার শহীদ সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যরা অভিযোগ দায়ের করেন বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর BM সুলতান মাহমুদ। এবং এরপর যে তথ্যটি আমি দিয়ে শেষ করব তা হচ্ছে যশোর জামিয়া ইসলামিয়া মাদ্রাসার একটি ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সৃষ্টি হয়েছে। ভিডিওতে দেখা যায় 3 জনের মধ্যে 2 জনের মুখমণ্ডল কালো কাপড়, আরেকজনের মুখ সাদা কাপড়ে ঢাকা।
কালো কাপড়ে যাদের মুখ ঢাকা তাদের হাতে অস্ত্র, আর যারা সাদা কাপড় দিয়ে মুখ ঢাকা ব্যক্তি আরবি ভাষায় কিছু বলছেন এমনটাই মনে হচ্ছে দেখে অথবা শোনা যাচ্ছে। বিষয়টি মাদ্রাসা কর্তৃপক্ষ ও স্থানীয় পুলিশ জানিয়েছে যে ভিডিওটিকে যেভাবে উপস্থাপন করা হয়েছে আসল ঘটনা সেরকম নয়। এটি গত 17ই ডিসেম্বর ওই মাদ্রাসায় শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বার্ষিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে যেমন খুশি তেমন সাজো একটি ইভেন্ট ছিল। সেখানে কয়েকজন শিক্ষার্থী প্যালেস্টাইনের মুক্তি সংগ্রামকে উপস্থাপন করতে চেয়েছিলেন এবং তাই তারা এমনটা সেজেছিলেন। এবং ভিডিওতে যে অস্ত্র দেখা গিয়েছে তা মূলত কাঠ ও শোলা দিয়ে তৈরি অস্ত্র সদৃশ একটি বিষয়, এবং তাদের যে ভেস্ট ছিল তাও নকল ছিল, অর্থাৎ এগুলো সব নকল ছিল। এই হচ্ছে বিষয়। আমি আলোচনা শুরু করতে চাই শরীফুল হাসান, আপনাকে দিয়েই শুরু করি। যেই বিষয়টি প্রথমেই সবশেষ যেটি বলছিলাম যে যশোরের জামিয়া ইসলামী মাদ্রাসার যে ভিডিও, এটি আপনি নিশ্চয়ই দেখেছেন। এটি নিয়ে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় চলছে, একরকম বলা চলে আলোচনা সমালোচনা। বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিরাও এটিকে নানাভাবে পোস্ট করেছেন, আমরা যেটি দেখতে পেরেছি। পুরো বিষয়টি নিয়ে আপনি কি বলবেন শরীফুল হাসান? না, ধন্যবাদ। দেখুন, আমি বাংলাদেশের একজন নাগরিক হিসাবে ফিলিস্তিনি যে গণহত্যা চলছে, ইসরায়েল সেখানে যেভাবে গণহত্যা চালাচ্ছে, শিশুদেরকে হত্যা করছে, সেই ঘটনা কিন্তু যে কোনো একজন মানুষ তাকে কিন্তু স্পর্শ করবে। বাংলাদেশের মতন দেশে তো আরো বেশি স্পর্শ করবে। তো সেই জায়গাটা থেকে এমপ্যাথি থাকাটা অবশ্যই আমি স্বাগত জানি, এটা দোষের কিছু না। কিন্তু প্রশ্নটা হলো, মানুষজন কিন্তু হলো কি, আপনি ধরেন চট করে অস্ত্র নিয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গেলেন, খেলনা অস্ত্র নিয়ে, কেউ তো আর বুঝতে পারছে না, মানুষের চেক করার সুযোগ নেই যেটা অস্ত্র খেলনা নাকি এটা মানে সত্যিকার অস্ত্র। আপনি কোনো একটা ঘটনায় দাঁড়াচ্ছেন নাকি যেমন খুশি তেমন সাজো নাকি, সেটা বোঝা যাচ্ছে না। তো ওই তখনই কিন্তু কনফিউশনটা তৈরি হয়। ভালো হতো যদি তারা পিছনে লিখে দিত যে যেমন খুশি তেমন সাজো, বা এই উপলক্ষে, হ্যাঁ, বা তার আগে ডিক্লারেশন দিত, বা যখন ভিডিও করছিল ছবি তুলছিল সেই সময় যদি বলে দিত, তখন কিন্তু এই ঘটনাগুলো আসলে সংকটটা কম তৈরি করে। আর যেটা হয়েছে, আমি বলবো যে, মানে আমার পর্যবেক্ষণে বলবো যে আহ জুলাই আগস্টের পরই, সরকার আসার পর যদি আপনি দেখেন, আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর প্রায় 5 মাস হতে চললো। তো সবচেয়ে বড় সংকট আমি আইন শৃঙ্খলা রক্ষার যথেষ্ট ঘাটতি দেখতে পাই। আপনি আজকেও ব্যাংক ডাকাতির কথা জি, বলছিলেন, আপনি বলতে বলতে আমি জানি দুটো ঘটনাতে আপনি হয়তো দেখেনি নাই। আহ একজন তরুণ কক্সবাজার যাওয়ার পথে যাত্রাবাড়িতে সায়দাবাদে আমি দেখেছি। ছিনতাইকারী হচ্ছেন, আপনি সেন্ট মার্টিনে একটা হাত পা বাঁধা লাশ হুম। হচ্ছে। জি। আমরা গত 4-5 মাসে এমন বোধহয় একটা দিনও পাওয়া যাবে না যেদিন ঢাকায় ছিনতাই খুন না হয়েছে। আমি খুব স্পষ্ট ভাষায় আমি বলি, একটা নির্বাচিত সরকার থাকলে কার একটা জবাবদিহিতা থাকে। এখন মনে হচ্ছে যে এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, মনে হচ্ছে কোনো জবাব দিতে না। আমি যদি এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হতাম, বা যে কোনো মানবিক বুদ্ধিমান মানুষ, আমি কিন্তু দেখতাম যে আমার সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে আমার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমি কিন্তু ডেফিনেটলি আমি আমার স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমি পরিবর্তন করতাম। আমি একদম পরিষ্কার করে বলতে চাই, আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, তিনি যেই ভাষায় কথা বলেন, যেই বডি ল্যাঙ্গুয়েজে কথা বলেন, তাতে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য যে একটা কঠোরতা দরকার, সেটা কিন্তু এই দেশের একজন নাগরিক হিসেবে আমি মনে করি সেই জায়গাটা আরো বডি ল্যাঙ্গুয়েজ, আরো বোল্ডনেস, সেইটা থাকার আমি যথেষ্ট কিন্তু আইন শৃঙ্খলা। এমন প্রতিদিনই আপনি দেখবেন ছিনতাই, ভোরে খুন হচ্ছে। আপনি একটা জিনিস মনে রাখবেন, যে একটা রাষ্ট্রে একজন মানুষের মৃত্যু মানেও কিন্তু খুব অনাকাঙ্ক্ষিত মৃত্যু। এই যে যে তরুণ মারা গেল, ছাত্রটা মারা গেল, প্রতিদিন আমরা দেখছি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র মারা যাচ্ছে, আহত হচ্ছে। আমরা কি চেয়েছিলাম বা কি চাই? আমরা সারা জীবন চাই একটা সুন্দর দেশ যেখানে মানুষের স্বাভাবিক জীবন ও নিরাপত্তা রয়েছে। আপনি ক্রস ফায়ার বলেন, গুম বলেন, সড়কে দুর্ঘটনা বলেন, ছিনতাই, হাতে মৃত্যু, এরকম অপ্রত্যাশিত মৃত্যু তো কেউ চায় না। তো আমি চাই যে এই আইন শৃঙ্খলা রক্ষা করাটা যদি আপনি করেন, আরো অনেক সমস্যা কিন্তু তাহলে সমাধান হয়ে যায়। এই যে যখন আইন শৃঙ্খলা ওখানে ঘাটতি থাকে, তখনই মানুষের মধ্যে ভয় ঢুকে যে কোন পিস্তল, খেলনা নাকি আসল ঘটনা নাকি, যে মানুষ কিন্তু ভয় পেয়ে যায়। তো সেই জায়গাটা থেকে আমি মনে করি যে আমাদের আসলে আইন শৃঙ্খলা রক্ষার দিকে নজর দেওয়াটা এই মুহূর্তে সবচেয়ে জরুরি। জি, শরীফুল হাসান, ঠিক এই জায়গায় আমি একটু যদি প্রশ্নটা আপনার কাছে রাখি যে অবশ্যই প্যালেস্টাইনে যা হচ্ছে, মানবতা বিরোধী যে কাজ হচ্ছে সেগুলোর প্রতি সমর্থন জানানো অথবা প্রতিবাদ জানানো ইসরায়েলের বিরুদ্ধে, এটা জানাতেই পারে একজন, কিন্তু যেইভাবে আসলে বিষয়টি উপস্থাপন করা হচ্ছে সেই বিষয়টি নিয়ে আপনার কোনো পর্যবেক্ষণ আছে কিনা? এটি আসলে কতটা আপনার কাছে মনে হয়েছে যে শোভন বিষয়টি, অথবা এটি ঠিক আছে যে আসলে এভাবে প্রতিবাদটা জানানো যায়? আপনার কাছে কি সেটা মনে হচ্ছে যে আসলে ঠিক আছে? এতে কি আসলে কোনো রং মেসেজ
সোসাইটিতে অথবা দেশের বাইরে আসলে যেতে পারে কিনা সেই বিষয়টিও তো ভাবনা না, রয়েছে। আপনি তো সেজন্য আমি বলছিলাম, আপনি যখন লেখা না থাকবে নিচে যে কোনটা নাটকের দৃশ্য আর কোনটা বাস্তব দৃশ্য, আপনার সোশ্যাল মিডিয়া আপনি একটা খেলনা হাতে অস্ত্র যদি ছবি দেন, মানে পৃথিবীতে তো কিছু জিনিস আছে বোঝা যায় যে আপনি অস্ত্র হাতে প্রকাশ্যে ছবি দেয়া যায় না, এটা খেলনা হোক বা অন্য কিছু হোক। আপনি মজার ছলেও কাউকে মারা যায় না, অস্ত্র হাতে দাঁড়ানো যায় না, সেই রকম কতগুলো তো বিষয় আছে। সেজন্যই আমি মনে করি যে ওই মাদ্রাসার শিক্ষক থেকে আরম্ভ করে সবার এখানে দায়িত্বশীল ভূমিকা রাখলে ভালো হতো। এবং তারা যদি ব্যাখ্যাটা দিতেন যেটা একটা নাটকের দৃশ্য বা এই ঘটনার দৃশ্য। এখন হবে কি, আপনি চট করে ধরেন যদি আপনি এখন রাস্তায় নামে অস্ত্র নিয়ে কেউ, মানুষ তো বুঝবে না যে এটা কি খেলনা নাকি বাস্তব, এটা কি নাটক নাকি কোনো কিছু। তো যে এই যে মানুষ কিন্তু বিভ্রান্ত হয়ে যাবে, যে জি কারণে যে কোনো ধরনের ছবিটা নিয়ে বিভ্রান্ত হচ্ছে, মানুষ কিন্তু ভয় পাচ্ছে মানুষের মধ্যে। ধরেন আপনি অপপ্রচার বলেন বা প্রচার বলেন, সারা পৃথিবীতেই কিন্তু এক ধরনের ইসলামিক যে রাষ্ট্র, মুসলমান রাষ্ট্রগুলো একটা নেগেটিভলি পোর্ট্রে যেমন করা হয়, আবার সত্য তো তার ভেতরেও তো সংকটটা রয়েছে। এখন যেহেতু একটা ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছে, এই ধরনের ঘটনাগুলো মানুষকে ভুল বার্তা দেবে। আমি মনে করি যে এই ধরনের ঘটনায় আমাদের সতর্ক হওয়া উচিত, এবং এইটা বিচ্ছিন্নভাবে না দেখে আমি যে সার্বিক যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, আমি তার একটা অংশ হিসেবে এটা দেখতে চাই। জি, শরীফুল হাসান, আপনাকে ধন্যবাদ। আমি আবার আসবো আপনার কাছে। ডক্টর সৈয়দ আব্দুল্লাহ আল মামুন চৌধুরী, একই বিষয়ে আপনার কাছে কি মনে হয়েছে পুরো ঘটনাটা, এবং যেমনটা বলছিলেন শরীফুল হাসান, আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করছিলাম, আপনি যদি একটু আপনার পর্যবেক্ষণ অথবা মতামত দিতেন, এবং সাথে একটু জাস্ট যোগ করি যে এই ধরনের বিষয় আসলে কতটা নেতিবাচক অথবা ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট করতে পারে, অপপ্রচার অথবা ভুলের কারণে কতটা সমস্যা হতে পারে। জি দেখুন, এই প্রসঙ্গে শরীফুল হাসান যে ব্যাখ্যাটা দিয়েছেন অত্যন্ত চমৎকার এবং আমি বলবো যে খুবই যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা দিয়েছেন। আমার এখানে নতুন করে বলার আহ, আমি হয়তো বললে শুরুতে এই কথাটাই বলতাম। আসলে জিনিসটা হলো যে আমরা যখনই কোনো কিছু প্রকাশ্যে আনবো বা মিডিয়াতে আনবো, মানে যে জিনিসটার সাথে ব্যাপক জনগণের সম্পৃক্তি ঘটবে, সেই বিষয়টার অবশ্যই লেবেলিং করতে হবে যে মানুষ যেন কনফিউশনে পড়ে না যায়। আপনারা দেখেন যে আমরা কিন্তু কোনো হত্যাকাণ্ড ঘটলে যখন নিউজ হয়, সেই আমরা কিন্তু লাশের ছবিটা দেখাই না, সেই জায়গাটা ব্লার করে দিই। এরকম ভাবে যেমন নিয়ম, কোনো ধর্ষণের খবর হলে ধর্ষিতার চেহারা দেখানো হয় না, এরকম ভাবে কিন্তু একটা মিডিয়াতে উপস্থাপন করার কিন্তু কিছু কৌশল আছে। সেই কৌশলগুলো অবলম্বন না করলে কিন্তু বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হয়, যেটা আলটিমেটলি আমাদের সমাজ বা রাষ্ট্রের জন্য ঝুঁকি সৃষ্টি করে। তো সেই হিসেবে আমি মনে করি যে আহ, আহ, এই বিষয়টা নিয়ে যেমন খুশি তেমন সাজো, এইটা ভুল এমন বলবো না। কারণ মানুষ তার ক্ষোভ প্রকাশ করবে শিল্প সাহিত্যের মাধ্যমে। যেমন খুশি তেমন সাজো, এইটা একটা অনুষ্ঠান, এর মাধ্যমে হয়তো সেই কোমল শিশুদের মনের মধ্যে যে ক্ষোভ, যে ফিলিস্তিনে যেরকম ইসরায়েলের নির্বিচারে হত্যাকাণ্ড ঘটছে, তারা হয়তো সেটার প্রতিকার চায়, এই যে তরুণ মনের যে ক্ষোভটা, এটা হয়তো তারা তুলে ধরার চেষ্টা করেছে। কিন্তু আমাদের এখানে দায়িত্বশীলতার পরিচয় দেওয়া উচিত ছিল যে মাদ্রাসা যারা পরিচালনা করছেন, অনুষ্ঠান যারা পরিচালনা করছেন, ওই শিশুদেরকে এই জিনিসটা শেখানো তাদের দরকার ছিল, বা তাদের মিডিয়াতে আসার আগে এটা উপস্থাপন করা দরকার ছিল। এটাই আমি বলতে চাচ্ছি। এখন জি এটার নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে কিনা সেটা আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন যে আমাদের বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরের বিভিন্ন মিডিয়াতে অলরেডি এটা এসেছে, এবং মোটামুটি ভাবে আন্তর্জাতিক মহলে এটা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। এবং আপনারা জানেন যে পুরো পৃথিবীতে কনস্পিরেসি থিওরি কিন্তু আছে, এবং স্টেট টু স্টেট রিলেশনের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা স্টেট যার যার স্টেট ইন্টারেস্ট অনুযায়ী বিভিন্ন ঘটনাকে কিন্তু বিভিন্ন দিকে পরিচালিত করার চেষ্টা করে। আপনারা জানেন পুরো পৃথিবীতে এখন আপনি দেখেন যে হান্টিংটন কিন্তু তার এন্ড অফ হিস্ট্রি বইয়ের মধ্যে বলেছিলেন যে পরবর্তীতে পৃথিবীতে যে সংঘাত বা যুদ্ধ হবে, কি বিষয়টা নিয়ে হবে, আহ, আহ, সেটা হবে যে সাংস্কৃতিক সংঘাত। এবং তিনি কিন্তু বলেছিলেন যে ক্ল্যাশ অফ সিভিলাইজেশন ঘটবে। তো কাজে এই যে ক্ল্যাশ অফ সিভিলাইজেশন, সেক্ষেত্রে কিন্তু 7টা সিভিলাইজেশনের কথা বলেছিলেন। তার মধ্যে 2টো সিভিলাইজেশন তিনি উল্লেখ করেছেন, একটা হলো ইসলামিক সিভিলাইজেশন, আরটা হলো যে আপনি হিন্দুয়ানি সিভিলাইজেশন, এরকম ইউরোপিয়ান সিভিলাইজেশন, এরকম কনফুসিয়াস এরকম বিভিন্ন সিভিলাইজেশনের কথা বলেছেন। সো আমরা জানি পৃথিবীতে তাহলে এখন গ্লোবাল গভর্নেন্স এর মধ্যে সিভিলাইজেশনের ক্ল্যাশের একটা অবস্থা চলছে।
তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা জানেন যে দীর্ঘদিন যাবৎ মুসলিম যে সিভিলাইজেশন তার বিরুদ্ধে আপনারা জানেন যে জিওনিস্ট এবং খ্রিস্টিয়ান সিভিলাইজেশনের যৌথ একটা কম্পিটিশন বা যেটাই বলেন সেটা চলছে। কাজে এই যে আপনি দেখেন লিবিয়াতে যে ঘটনাটা ঘটে গেল, আপনি ইরাকে যে ঘটনা ঘটে গেল, আফগানিস্তানে যে ঘটনা ঘটে গেল, এবং সাম্প্রতিক ইরানকে যেরকম ডোনাল্ড রিগানের সময় থেকে বলা হয়েছে যে অ্যাক্সিস অফ ইভিল, এইভাবে যে মুসলিম গুলোকে যেভাবে চিহ্নিত করা হয়েছে, তার জন্য কিন্তু মুসলিম কান্ট্রিগুলোর অভ্যন্তরীণ যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলোর কারণেই কিন্তু তাদেরকে এটা চিহ্নিত করা সম্ভব হয়েছে। তো কাজে আজকে বাংলাদেশ একটা মুসলিম মেজরিটি কান্ট্রি, আমরা আমাদের রাষ্ট্রটাকে সাংবিধানিকভাবে সেকুলার বলি, এবং আমাদের রাষ্ট্রের একটা বৈশিষ্ট্য হলো যে এখানে একটা প্লুরালিস্টিক সোসাইটি আছে। এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আছে, যদিও মেজরিটি মুসলমান। এবং দীর্ঘদিনের কিন্তু একটা ঐতিহাসিক লিগেসি আছে যে এদেশের মানুষ কিন্তু ধর্ম ভীরু। ধর্ম আমরা কতটা মানি সেটা বড় কথা নয়, কিন্তু ধর্মীয় বিষয়গুলো আমরা খুব স্পর্শকাতর হই। তো কাজে আমরা কিন্তু একটা ছোট্ট দেশ, এই অর্থে অর্থনীতির ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে আমরা কিন্তু একটা উদীয়মান একটা রাষ্ট্র। সেই একটা উদীয়মান রাষ্ট্রকে যদি আন্তর্জাতিক পরিমণ্ডলে তার অর্থনীতির বিকাশ ঘটাতে হয়, তাহলে কিন্তু আমাদের সবার সাথে একটা বন্ধুত্বমূলক সম্পর্ক স্থাপন করতে হবে। এক্ষেত্রে যদি আমাদের রাষ্ট্রটাকে কোনোভাবে আন্তর্জাতিকভাবে জঙ্গি রাষ্ট্র হিসেবে লেবেলিং করে ফেলা যায়, তাহলে কিন্তু আলটিমেটলি আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব। এবং আমি মনে করি এই ধরনের ভিডিও যদি আমাদের লিক হয়, তাহলে কিন্তু ইন্টারন্যাশনালি আমাদেরকে যারা আমাদের এই বিকাশকে চায় না, বাংলাদেশ নামক রাষ্ট্রটাকে চায় না যে তারা বিশ্ব সভায় মর্যাদা নিয়ে থাকুক, আমাদেরকে কিন্তু তারা ট্র্যাপে ফেলে দিতে পারে। কাজে আমি মনে করি এই জায়গাটা থেকে সতর্ক হওয়ার জন্য আমাদেরকে অবশ্যই এই ধরনের ভিডিও বা এই ধরনের অনুষ্ঠান অবশ্যই আমাদের এমন ভাবে, বিশেষ করে আমাদের বাংলাদেশে হাজার হাজার কওমি মাদ্রাসা আছে, এবং এই মাদ্রাসা শিক্ষাগুলো কিন্তু আমাদের অতীতের শিক্ষার একটা ভিত্তি। এগুলো কিন্তু আমরা অস্বীকার করতে পারবো না। মাদ্রাসা শিক্ষাকে আমাদের রাখতে হবে, কিন্তু সেখানে আমাদের দেখতে হবে যে আমরা শিক্ষাগুলোকে বা কিভাবে পরিচালিত করছি, যেটা আমাদের জাতীয় নীতি আদর্শের সাথে মিলে আমাদের সিকিউরিটির জন্য কোনো সমস্যা হচ্ছে কিনা। তা আমি মনে করি যে এই ধরনের যে ভিডিওগুলো আসে, এগুলো অবশ্যই একটা নেতিবাচক বার্তা দেয়, এবং সেই নেতিবাচক বার্তাটা কিন্তু আমাদের সবার ব্যক্তিগত এবং সামষ্টিক, সামাজিক, রাষ্ট্রীয় সব ক্ষেত্রে ঝুঁকির। এবং ইতিমধ্যেই একটা নেতিবাচক প্রবণতা শুরু হয়েছে, যেটা আমরা ইন্টারন্যাশনালি বিভিন্ন মাধ্যমে কিন্তু এটা নিয়ে আলোচনা হচ্ছে, আমরা দেখেছি। তা আমাদের মনে হয় যে বর্তমান সরকার বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এরা এটার একটা সুস্পষ্ট এবং সুন্দর ব্যাখ্যা দিয়ে বিশ্ব মিডিয়াকে আশ্বস্ত করবেন যে না, এটা আসলেই একটা অনুষ্ঠান ছিল, এটার পেছনে আসলে ওই ধরনের কোনো জঙ্গি তৎপরতা নাই বা কোনো প্রশিক্ষণ নাই। জি, এটা সরকারের দায়িত্বের মধ্যে পড়ে। জি সৈয়দ আব্দুল আল মামুন, আমি আপনার কাছে আবার একটু আসি একটি বিষয় নিয়ে। সেটি হচ্ছে যে আমরা যেটি দেখলাম যে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে পাকিস্তানকে ৭১-এর সমস্যাগুলো নিষ্পত্তি করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। কি কি সমস্যা আসলে দুদেশের মধ্যে রয়েছে বলে আপনি মনে করেন, এবং সেগুলো সমাধানে আসলে পাকিস্তানের পক্ষ থেকে করণীয় কি, তাদের আসলে কি কি পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? ধন্যবাদ। পাকিস্তানের সাথে আমাদের প্রায় ৫৪ বছর যাবত বেশ কিছু অমীমাংসিত বিষয় নিয়ে এক ধরনের দ্বন্দ্ব চলছে। আপনি দেখেন যে আমরা ১৯৭১ সনে একটা রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে। পাকিস্তান আমাদের কাছে আত্মসমর্পণ করেছে, আসলে একটা যৌথ বাহিনীর কাছে তারা আত্মসমর্পণ করেছে, কিন্তু আমরা মুক্তিযুদ্ধে আমরা বিজয় অর্জন করেছি। এখন আপনি দেখেন পাকিস্তান এবং বাংলাদেশ দুটো একটা রাষ্ট্র ছিল এক সময়। এই একটা রাষ্ট্র যখন ছিল, তখন কিন্তু বাংলাদেশ অর্থাৎ সেই সময়ের পূর্ব পাকিস্তান, সেই পূর্ব পাকিস্তানের সমস্ত কিছুর হেডকোয়ার্টার কিন্তু ছিল পশ্চিম পাকিস্তানে। কাজেই আমার এই অংশের মানুষের যত ব্যাংক ব্যালেন্স এবং যত ধরনের সিকিউরিটি ইনভেস্টমেন্ট সবকিছুর কিন্তু প্রধান কেন্দ্র ছিল করাচিতে, রাওয়ালপিন্ডিতে। তো কাজেই আমরা যখন যুদ্ধ করে আলাদা হলাম, তখন কিন্তু আমার জনগণের যে সম্পদগুলো তাদের কাছে ছিল, সেই সম্পদগুলো কিন্তু তাদের ফেরত দেওয়ার কথা, তো সেই জিনিসগুলো কিন্তু তারা ফেরত দেয়নি। কাজেই আমার ওই সময়ের ক্যাপিটাল অনুযায়ী, তাদের ব্যাংক ব্যালেন্স অনুযায়ী আমাদের যে বিপুল পরিমাণ ইনভেস্টমেন্ট, সাপোজ মনে করেন যে আমি সোনালী ব্যাংকে টাকা রাখলাম, সোনালী ব্যাংকের টাকাটা কোথায় চলে যায়? আমি হয়তো রাজশাহীর একটা ব্যাংকে টাকা রাখলাম, কিন্তু এটা তো আলটিমেটলি চলে যায় হেড অফিসে। জি সৈয়দ আব্দুল আল মামুন, আপনি জি আপনি রিপারেশনের কথাটা নিশ্চয়ই বলছিলেন, আমি যেটা বুঝতে পারছি যে ক্ষতিপূরণ আদায়ের যে বিষয়টি। জি
জি, আমি আসবো, আপনার কাছে আসবো। আমি আপনাকে থামালাম কারণ আমাকে একটি বিরতি নিতে হবে। বিরতি থেকে ফিরে আমি আপনাদের সাথে আলোচনা চালিয়ে যাব। শরীফুল হাসান, আপনি আমাদের সাথে থাকবেন নিশ্চয়ই। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে এসে আলোচনা চালিয়ে যাব। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন আজকে দুজন অতিথি, ডক্টর সৈয়দ আব্দুল্লাহ আল মামুন চৌধুরী এবং শরীফুল হাসান। আমি সরাসরি প্রশ্নে চলে যেতে চাই। সৈয়দ আব্দুল্লাহ আল মামুন, আমি আপনার কাছে ফিরবো এই বিষয়টি নিয়ে। আমি একটু বিরতির পরে শরীফুল হাসানের কাছে যেতে চাই, তারপরে আসছি। জনাব শরীফুল হাসান, যেই বিষয়টি আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, আমরা যেটি দেখলাম, আমি অনুষ্ঠানের শুরুতে বলছিলাম যে ইউএস স্টেট ডিপার্টমেন্ট বাংলাদেশে যে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা যে কথা বলেছেন যে নির্বাচন আয়োজন করা হবে, এই বিষয়টি তিনি স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে অথবা আমি যদি বলি ইউএস এর পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে, স্বাগত জানানো হয়েছে, খুবই ভালো কথা। আমার আপনার কাছে প্রশ্নটা আসলে ভিন্ন শরীফুল হাসান। আমি একটা জিনিস, আপনি দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন, আপনি যদি আমাকে একটু বলতেন, এই যে হোয়াইট হাউসের ব্রিফিংয়ে অথবা স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিংয়ে অথবা প্রেস কনফারেন্স, আমরা যেটাই বলি, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আসলে এই প্রশ্ন করার বিষয়টাকে আপনি কিভাবে দেখেন? যদি ডিপ্লোম্যাটিক্যাল বিষয় হয়, দ্বিপাক্ষিক কোনো ইস্যু থাকে সেটা বিষয়, কিন্তু বাংলাদেশে আওয়ামী লীগ কী করছে, বিএনপি কী করছে, অন্তর্বর্তী সরকার কী করছে, ABCD XY, এইটা মানে স্টেট ডিপার্টমেন্ট অথবা হোয়াইট হাউস আসলে কি বলবে এই বিষয়ে? এই বিষয়গুলো কি ট্রাম্প অথবা ওবামা অথবা বাইডেন তারা দেখেন? এই বিষয়টি একটু বলবেন আমাকে। প্রশ্ন করা এটা কিভাবে দেখেন সাংবাদিক হিসেবে? না, আমার যেহেতু কূটনীতি আর সাংবাদিকতা দুটোই পড়ার সুযোগ হয়েছে এবং দুটো দিয়েই কাজ করার সুযোগ হয়েছে, আপনি ব্যক্তিগতভাবে আমি মনে করি যে আমাদের দেশগুলোতে আসলে পলিটিক্যাল পার্টিগুলো আচরণ করবে ডিপেন্ড করে সে সরকারে আছে না বিরোধী দলে আছে তার উপর। হ্যাঁ, তার উপর আপনি দেখবেন একই সরকার যখন সে ক্ষমতায় থাকে তখন তাকে নিয়ে অন্য কোনো দেশে কেউ কথা বলুক সে খুব অপছন্দ করে, আবার সে যখন বিরোধী দলে থাকে সে তখন আমেরিকা বা অন্য কেউ কথা বলে সে তখন খুব খুশি হয়। আপনি পৃথিবীতে অন্য কোনো দেশে পাবেন না যে তার এই বিষয় না নিজের অভ্যন্তরীণ দেশের বিষয় নিয়ে কথা বলতে গিয়ে, ধরেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ধরেন ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন বা যেই হোক না কেন, আমি মনে করি এই মানুষটা যখনই যেই থাকুক প্রধানমন্ত্রী, আপনি সেটা খালেদা জিয়া হোক, সে ডক্টর মোহাম্মদ ইউনূস হোক, শেখ হাসিনা হোক, রহিম হোক, করিম হোক, সাইদ আব্দুল্লাহ হোক, একজন দেশের প্রধানমন্ত্রী মানে হচ্ছে তিনি একটা রাষ্ট্রের চেয়ারে আছেন। তো সেই মানুষটা যখন দেশের বাইরে যায়, আপনি তাকে অপমান করার চেষ্টা করেন, অপদস্থ করার চেষ্টা করেন, বিদ্রোহ করার চেষ্টা করেন, দেশের কি বার্তাটা যায়? আপনি ভারতীয়দের মধ্যে বা অন্য কোনো দেশের মধ্যে এগুলো দেখবেন না। আপনি একই দল কখনো সে ক্ষমতায় থাকতে বলবো যে হরতাল ভাঙচুর খুব খারাপ জিনিস, বিরোধী দলে গেলে আবার সে খুব না ভালো শরীফুল জিনিস। হাসান, আমি আসলে যে আমি যে প্রশ্নটি প্রশ্নটা আপনার ফিরছে এই কারণে, তো এই জায়গাটাতে আমি যদি সুনির্দিষ্ট করে বলি, এই যে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর, যুক্তরাষ্ট্র তো ধরেন এক অর্থে তো মনেই করে যে সারা পৃথিবীর যে বিশ্বাস সে সেটার এক ধরনের মরলিপনা, সে এক ধরনের ক্ষমতার ভারসাম্যের কেন্দ্র, সমস্ত জায়গায় তার সেটা কেন্দ্র করে। এখন সেই জায়গায় প্রেস কনফারেন্সে মার্কিন স্টেট ডিপার্টমেন্টে কিন্তু সব দেশের সাংবাদিকরা আসার সুযোগ থাকে। এখন ধরেন সেখানে যদি কোনো একজন বাংলাদেশি সাংবাদিক বা অন্য কোনো সাংবাদিক প্রশ্ন করেন তাহলে তো তারা উত্তরটা দেয়। আমি এই প্রশ্নটাই রাখতে চাচ্ছি শরীফুল হাসান। আমার প্রশ্নটা এইটাই, এই যে প্রশ্ন করেন বাংলাদেশের হোক, এটা অন্য কোনো দেশের হোক, যেই সাংবাদিকই হোক, যেহেতু আমরা বাংলাদেশের প্রসঙ্গে কথা বলছি অথবা বাংলাদেশেরই মানুষ, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির বিষয়ে একজন যেই সরকারের আমলেই হোক, যিনি হোক, যেটাই হোক, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে আসলে কেন আসলে প্রশ্ন রাখতে হবে? আমার প্রশ্ন এই জায়গায় যে একজন সাংবাদিকের কেন প্রশ্ন রাখতে হবে? দেখেন, আন্তর্জাতিক কূটনীতিতে আপনি পৃথিবীর যে কোনো দেশেরই অন্য কোনো বিষয় নিয়ে প্রশ্ন আলোচনা হতেই পারে, কিন্তু আপনার আন্তর্জাতিক কূটনীতির শিষ্টাচার অনুযায়ী কতগুলো বিষয় আছে, আপনি একটা দেশের অভ্যন্তরীণ বিষয়গুলো নিয়ে হস্তক্ষেপ করবেন কি করবেন না। এখন মার্কিন যুক্তরাষ্ট্র যদি বলে যে আমি সারা পৃথিবীতে গণতন্ত্রে বিশ্বাস করি, সারা পৃথিবীতে মানবাধিকারে বিশ্বাস করি, তো সে যেহেতু সারা পৃথিবীতে গণতন্ত্র বিশ্বাসের ধারক বাহক, সেজন্য তাকে এই প্রশ্নটা করা হয় যে এই যে নির্বাচন নিয়ে কথা বলছে বা এই কারণে করা হয়। কিন্তু যদি আপনি বলেন একটা দেশের নির্বাচন বা অভ্যন্তরীণ বিষয়টা নিয়ে আসলে তো শিষ্টাচারের মধ্যে পড়ে না যে আপনি তার কাছে আমেরিকায় গিয়ে এই যে প্রশ্ন উত্তর ধরনের নালিশ বা এক ধরনের প্রশ্ন বা অভ্যন্তরীণ এই জায়গাগুলো যদি আপনি চর্চাটা বলেন, কোনোভাবে তো ইতিবাচক চর্চা না। শরীফুল হাসান, একই জায়গায় আলোচনা থাকবে, একই বিষয়। আমি একটু আপনার কাছে প্রশ্নটা রাখি, আমি প্রশ্নটা করলাম, আমরা যদি দেখি মাঝে মধ্যে করা অথবা একদিন দুই দিন যে কোনো বিষয়টা করা যেতেই পারে, আমরা যদি একটু দেখি যে আর কোনো দেশের প্রেস কনফারেন্সে অথবা প্রেস ব্রিফিংয়ে আমরা যেটাই বলি নিয়মিত কি এরকম আসলে আলোচনা করা হয়? ব্রিটেনের
কোনো হাই কমিশনার অথবা কথার কথা ব্রিটেনের কোনো ডিপার্টমেন্টের যদি ব্রিফিং থাকে, কানাডার থাকে অথবা ফ্রান্সের থাকে, সেখানে কি বাংলাদেশের সাংবাদিকরা এরকম প্রশ্ন করেন? তাইলে ইউএস এর স্টেট ডিপার্টমেন্টে, হোয়াইট হাউসে কেন করেন? আমি শুরুতেই বললাম যে নিজের দেশ, নিজের দেশের মানুষ, আমাদের বাংলাদেশ নামক রাষ্ট্রটাকে প্রতি আমাদের যতটুকু না দেশপ্রেম, তার চেয়ে অনেক বেশি কোনো দল বা ব্যক্তির প্রতি আমাদের অন্ধ আনুগত্য কিংবা অন্ধ ঘৃণা আমাদের সম্পর্কগুলো তৈরি করে। এই যে দেশটাকে যে কোনো সময় যে কোনো জায়গায় যে মানে আহ সবার আগে রাখা, ধরেন আমি আন্তর্জাতিক কোনো বৈঠকে গেলে কোনো ভারতীয় আমার কাছে যদি হিন্দিতে কথা বলতে আসে, আমি বলি, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইউর ল্যাঙ্গুয়েজ, ক্যান ইউ স্পিক ইন ইংলিশ? কোনো পাকিস্তানি উর্দুতে আসলে আমি সিম্পলি বলি, কারণ আমার কাছে বাংলাদেশটা বড়। এখন আমরা এই যে বলেন নিজের দেশটাকে যে সবার আগে রাখা, এইটা আমরা ভুলে যাই বলে এই প্রশ্নগুলো করি। আপনি দেখবেন ওরা কিন্তু আগ বাড়িয়ে যতটুকু না উত্তর দেয়, আমরা যখন প্রশ্ন করি তখন কিন্তু তারা এই উত্তরগুলো দেয়। এটা কোনোভাবেই আপনি অন্য দেশের অভ্যন্তরীণ নির্বাচন, ভেতরের অনেক কিছু নিয়ে কথা বলা যায় না। আপনি যায় কতগুলো আন্তর্জাতিক বিষয় নিয়ে কথা বলা যায়, কতগুলো কথা বলা যায় না। কিন্তু আপনি যখন প্রশ্ন করেন তখন তারা কিন্তু উত্তরগুলো, যদি আপনি খেয়াল করেন, উত্তরগুলো কিন্তু তারা খুব ডিপ্লোম্যাটিকলি দেয়। যে গণতন্ত্রে তো আমরা বলি, মানবাধিকার নিয়ে আমরা বলি। আপনি আজকের উত্তরটা দেখবেন, তারা প্রশ্নটা বলেছে, হ্যাঁ, নির্বাচনের বিষয় আসলে আমরা স্বাগত জানাই। যে কোনো বিষয় নিয়ে তো এরকমই উত্তরটা হওয়ার কথা। উত্তরগুলোতে আমি যতটুকু না প্রবলেম দেখি, আমি প্রশ্নটাতে দেখি ভয়ঙ্কর সংকট। আমি প্রশ্নের কথাই উত্তরগুলো বলছি আপনি দেখবেন, শরীফুল হাসান, আমি প্রশ্নের কথাই বলছি, প্রশ্নগুলোর কথাই বলছি। জি বলুন শরীফুল হাসান। এই সংকটটা সেটা আমার দেশের নাগরিক। আমরা জাতিগতভাবেই, ওই যে আমি বললাম, বাংলাদেশ নামক আমরা কেউ ভারত বিরোধী, কেউ পাকিস্তান বিরোধী, কেউ ভারত প্রেমী, কেউ পাকিস্তান প্রীতি, কারো আমেরিকা প্রেম। তো আমার একটা স্বাধীন দেশ আছে, আমার স্বাধীন দেশের স্বার্থটা যে সবার আগে, সম্মানটা যে সবার আগে, মর্যাদা সে সবার আগে, সে যেই ক্ষমতায় থাকে, আমার রাষ্ট্রে যেই থাকুক না কেন, এই জায়গায় আমরা কতগুলো কমন আমাদের যে বৈশিষ্ট্য, সেই যুগ আমরা আনতে পারি না বলি আপনি দেখবেন আমরা হয়তো মনে করছি আমরা খুব ভালো। বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তিতে দেখবেন আমাদের, আপনি যখনই বাংলাদেশি পাসপোর্টটা নিয়ে দাঁড়াবেন বা বিভিন্ন জায়গায় যাবেন, এই জন্যই কিন্তু সব দেখবেন ওই যে বাংলাদেশের পাসপোর্টটা ছেড়ে বিদেশ চলে যেতে চায়, দেশ ছাড়তে চায়। কারণ আমাদের দেশে যে সম্মান রাখা, আপনি ছোট হতে পারেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে যে মর্যাদাটা রাখার কথা, এই যে আমি লাল সবুজের পাঞ্জাবিটা পরে থাকি পৃথিবীর কোনো এয়ারপোর্ট পার হওয়ার সময়, আই ফিল প্রাউড যে আমি বাংলাদেশের নাগরিক। তখন আপনি বাংলাদেশের নাগরিক, এই যে প্রথম আলোচনা করেন অস্ত্র প্রদর্শনী থেকে আরম্ভ করে, নিজেরা যদি মারামারি করেন, নিজেরা যদি আগুন দেন, নিজেরা যদি নির্বাচন নিয়ে করেন, নিজেরা যদি গুম করেন, তাহলে আপনি ঠিক করে দেন যে আপনার রাষ্ট্রকে নিয়ে অন্যরা কি ভাববে। সেই জায়গাটাতে আপনার অর্থনৈতিক সংকট কোনো সংকট নয়, আপনার সম্পদ কম থাকতে পারে, কিন্তু একটা দেশের সম্মান মাথা উঁচু করে যে বাঁচা, মর্যাদা নিয়ে বাঁচা, নিজের নাগরিককে সম্মান করা, সেই জায়গাটাতে বাংলাদেশের নাগরিকদের, সাংবাদিকদের, কূটনীতিকদের, মানে আমলার বলেন, রাজনীতিবিদ বলেন, সমস্ত জায়গায় আমি মনে করি আমাদের যথেষ্ট রকমের ঘাটতি রয়েছে। জি শরীফুল হাসান, আপনাকে ধন্যবাদ। ডক্টর সৈয়দ আব্দুল আল মামুন চৌধুরী, আপনি যদি এই বিষয়ে কিছু বলতেন, আপনি আসলে বিষয়টি কিভাবে দেখেন বাংলাদেশের একজন নাগরিক হিসেবে, একজন শিক্ষক হিসেবে, অথবা যেভাবে বলি একজন ডিপ্লোম্যাটিক এক্সপার্ট হিসেবে, বিশ্লেষক হিসেবে যেভাবেই দেখেন এই বিষয়টি আসলে আপনি কিভাবে দেখেন? এটি একটি রাষ্ট্রকে কিভাবে রিপ্রেজেন্ট করে আপনার কাছে মনে হয়? আপনি এই বিষয়টা বহুদিন আগে একটা পত্রিকায় আমি একটা ঘটনা পড়েছিলাম, আমি রেফারেন্সটা এই মুহূর্তে দিতে পারছি না, কিন্তু ঘটনাটা আমি একটু উল্লেখ করলেই এটা বোঝা যায়। তখন সময়টা ছিল প্রেসিডেন্ট এরশাদের শাসনকাল। এই সময়ে একজন প্রেসিডেন্ট এরশাদের একজন মন্ত্রী মার্কিন যুক্তরাষ্ট্র সফর করছিলেন। তো সেই সফর করার সময় তারা মানে একটা সরকারি অফিসে গিয়ে ওনারা দেখলেন যে জর্জ ওয়াশিংটনের ছবি। তো সেই জায়গায় মার্কিন একজন কর্মকর্তাকে বাংলাদেশের মন্ত্রী মহোদয় প্রশ্ন করলেন, আচ্ছা এই যে জর্জ ওয়াশিংটন, উনি কি রিপাবলিকান ছিলেন নাকি ডেমোক্রেটিক ছিলেন? সাথে সাথে উত্তরটা আসলো, মানে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ওই মার্কিন যুক্তরাষ্ট্রের যে মন্ত্রী, তার প্রশ্নের উত্তরটা আসলো যে হোয়াট এ স্টুপিড কোশ্চেন ইট ইজ, জর্জ ওয়াশিংটন ইজ আওয়ার ন্যাশনাল ফাদার, উই ডোন্ট থিঙ্ক or recognize him as Democrat or Republican। এই আনসারটা তাকে দেয়া হলো। এই ঘটনার মাধ্যমে জিনিসটা উল্লেখ করা হলো যে দেখেন তারা কতটুকু মানে সেন্স, যে তারা যাকে জাতির পিতা স্বীকৃতি দিয়েছে তিনি কোন দলের, কোন মতের, কোন জায়গার, এইটা নিয়ে পৃথিবীর অন্য কেউ প্রশ্ন করতে পারবে না। এইটাই হলো সেন্স অফ ডিগনিটি। এখন বাংলাদেশে যেটা হয়েছে,
আমরা আসলে হাজার হাজার বছর যাবৎ পরাধীন একটা জাতি ছিলাম। আমরা স্বাধীন হয়েছি মাত্র 53 বছর হয়েছে, 54তম আমরা দিবসটা পালন করছি। এই স্বাধীন জাতিসত্তার একটা মানে মাইন্ডসেট তৈরি হতে হয়, কিন্তু আমাদের 71 সনে স্বাধীন হওয়ার পর থেকে এই 53 বছরে আমরা এত বেশি আমাদের ইতিহাস ঐতিহ্য নিয়ে দ্বিধাবিভক্ত হয়েছি যে ন্যাশনাল ডিগনিটি বা নেশন বিল্ডিং এর যে একটা সেন্স জনগণের মধ্যে ডেভেলপ করার জন্য আমরা কোনো রাজনৈতিক দলই সার্থকভাবে কাজ করি নাই। যার ফলটা হয়েছে এই জায়গায় যে আমরা এই পরাধীনের যে একটা হীনমন্যতা বোধ, এই বোধ থেকে বের হয়ে আসতে পারছি না, ফলে আমরা সবসময় নালিশ করি। আমরা মনে করি যে এই দল মনে করি যে আমরা একটু এই ক্ষমতাধর রাষ্ট্রটাকে আমার হাতে রাখি, ওই দল মনে করি ক্ষমতাধর রাষ্ট্রটাকে হাতে রাখি। আলটিমেটলি যে রাষ্ট্রটাই আবার হাতছাড়া হয়ে যায় এরকম করতে গেলে, সেটা আমাদের সেন্সে রাখি না। আমরা তো আরেক রাষ্ট্রের কাছে বিচার না দিয়ে যার বিরুদ্ধে বিচার দিচ্ছি তারই তো চায়ের দাওয়াত দিয়ে তার সঙ্গে আমি সমঝোতা করে ফেলতে পারি, কিন্তু আমরা সেটা করি। এই জন্য আমাদের একটা জাতিগত একটা দুর্বলতা আছে। এই দুর্বলতা থেকে আমরা মনে করি নতুন প্রজন্ম আমাদেরকে বের করে আনতে পারবে। এবং আমরা যারা এই আলোচনা করছি, এই আলোচনার মধ্য দিয়েও আমরা হয়তো যদি একটু সচেতন হই যে আমরা যে একটা স্বাধীন জাতি, এটা আমাদের বিশ্বাস করতে হবে। আসলে আমাদের আগে আত্মস্থ করতে হবে যে হ্যাঁ আমি স্বাধীন। কাজে এই আচরণগুলো স্বাধীন নাগরিকের মানে আচরণের মধ্যে পড়ে। এটাই আমার করা উচিত। আমি স্যারের সাথে আরেকটু যুক্ত করি এই জায়গায়। আপনি দেখবেন না যে পৃথিবীতে আর কোথাও কেউ নিজের দেশের দূতাবাসে হামলা চালায়, নিজের দেশের দূতাবাসে বিদেশে ভাঙচুর করে, নিজের মন্ত্রীকে উপদেষ্টাকে অপদস্থ করে, হ্যাঁ নিজের দেশের নালিশের প্রতি বিচার দেয়। এটা করে যে আমরা এই যে সারাক্ষণ, আমরা তো স্বাধীনতা তো পরের কথা, সারাক্ষণ যে আমরাই আমাদেরকে পরাজিত করি। আমেরিকা তার একজন নাগরিকের জন্য, ও রিপাবলিক ডেমোক্রেট কি যায়, ও একজন নাগরিকের জীবন বাঁচানোর জন্য আরেকটা দেশ ধ্বংস করে দিতে রাজি। আর আমরা আমাদের নাগরিককে নিজেরা খুন করি, নিজেরা পরাজিত করতে চাই, নিজেরা শেষ করতে চাই। যে সারাক্ষণ যে নিজেরা নিজেদের পরাজিত করে আমরা উল্লাস করছি, কিন্তু কার জন্য? ধরেন এই দেশে যে রাজনৈতিক দর্শনই হোক না কেন, একজন মানুষের মৃত্যু মানে সে একজন বাংলাদেশের মৃত্যু, সে আমার দেশের নাগরিক একজন মৃত্যু। আমাদের একজন বাংলাদেশের কষ্ট মানে আমার বাংলাদেশের কষ্ট। আপনি যেই রাজনৈতিক দলেরই হন না কেন, আপনি যখন প্রধানমন্ত্রী, আপনি 17 কোটি মানুষের প্রধানমন্ত্রী, আপনি যখন উপদেষ্টা, আপনি 17 কোটি মানুষের উপদেষ্টা। কিন্তু এই যে সেন্স অফ ডিগনিটি, সেন্স অফ হিউম্যানিটি, সেন্স অফ ফ্রিডম, আমি মনে করি যথেষ্ট ঘাটতি আমাদের। সবার কথাটা যে ভাবা, মানুষ হিসেবে সব নাগরিক, বাংলাদেশের কথা ভাবা। আপনি দেখেন একই জাতি আমরা, আমাদের ভাষা প্রায় এক, অনেক কিছু কাছাকাছি, কিন্তু এত বিভক্তি। আমি প্রশংসা করার জন্য বলছি, আপনি যদি দেখেন ইন্ডিয়াতে এত ভিন্ন ভাষা, এত ভিন্ন জাতি। আপনি কোনোদিন শুনেছেন ভারতীয় একজন মুসলমান এত কিছুর পরেও বলবে সে তার ইন্ডিয়ার বিরুদ্ধে নালিশ করছে? তাকে দেখেছে সে ইন্ডিয়া ছেড়ে অন্য কোথাও চলে যেতে চায়। এই যে তার দেশটার প্রতি, আপনি যাকেই বলেন না কেন, যে দেশটার প্রতি তাদের যে ভালোবাসা, আপনি আমাদের এই দেশটাকে আমরা ভালোবাসতে পারি না। আমাদের একজন দলের প্রতি, একজন ব্যক্তির প্রতি যে অন্ধ আনুগত্য বা অন্ধ ঘৃণা, বাংলাদেশ রাষ্ট্রটার প্রতি যদি আমাদের ওই ভালোবাসা থাকতো, দেশের কথা আমরা ভাবতে পারতাম। এবং আমাদের বিভক্তি বিদেশে, আমি আপনাকে বলি, যেহেতু আপনার কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া উপজেলা, যেই যে জেলা ওয়াইজ বিভক্তি করে আমরা রীতিমতো মারামারি খুনোখুনি করি। কাকে করছি, কাকে মারছি, দেশে বা দেশের বাইরে? তো আমারই নাগরিক, আমারই দেশ। এই যে নাগরিকত্ব ভাবা, একটা দেশের নাগরিকদের ভাবা, পরস্পরকে প্রোটেক্ট করা, দেশের মর্যাদাকে, পতাকাকে উঁচু করা, সেই জায়গাটাতে আমি মনে করি যে আসলে আমরা আমাদের সিনিয়র জেনারেশনকে দেখেই তো যে আমাদের তরুণ প্রজন্ম শিখবে, সেটা যেন আমরা করতে পারিনি। আমি মনে করি আমাদের আসলে এই লড়াইটা। শরীফুল হাসান জি, আমি ঠিক এই জায়গাটাতেই একটু আপনার কাছে আসি ছোট্ট করে। আপনি যদি আমাকে 1.5 থেকে 2 মিনিটে বলেন, আমি একই বিষয়ে একটু সৈয়দ আব্দুল্লাহ মামুনের কাছেও যেতে চাই, আমাদের সময় কম। তরুণ প্রজন্মের কথা বলছিলেন, এই জায়গা থেকে একটু আসি। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার তিনি বলেছেন একটি অনুষ্ঠানে যে আওয়ামী লীগের নির্বাচনে আসতে কোনো বাধা দেখতে পাচ্ছেন না তিনি, কোনো রাজনৈতিক দলের নির্বাচনে আসতে আসলে তিনি বাধা দেখতে পাচ্ছেন না, এমনটা তিনি বলেছেন। এবং এর পরপর আমরা যেটা দেখলাম, তার বক্তব্য প্রত্যাখ্যান করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি বিবৃতি দিয়েছে। সেখানে অনেক কিছুই বলা হয়েছে, আমি মূল কথাটা বলি। বলা হয়েছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে আওয়ামী লীগের অংশগ্রহণের বিপক্ষে অবস্থান করে। ঠিক আছে, এটি তাদের মতামত। বিষয়টি হচ্ছে, আমি আসলে প্রশ্নটি যেতে রাখতে চাচ্ছি যে
অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন কর্মকাণ্ড, বিভিন্ন কার্যক্রম, সিদ্ধান্ত অথবা তাদের কথাবার্তা আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তার বিপক্ষে যদি নাও বলি, যে তারা তাদের যেটা পছন্দ করছে অথবা তারা যেটা মনে করছে সেগুলো বলছে। এই ক্ষেত্রে সামগ্রিক রাজনৈতিক বাংলাদেশের যে বাস্তবতা এবং বর্তমান যে প্রেক্ষাপট, এতে আসলে সরকার কতটা কাজ করতে পারছে যে কোনো বিষয় নিয়ে, এবং এই বিষয়গুলো নিয়ে বিশেষ করে নির্বাচন, রাজনীতি। বাংলাদেশ আওয়ামী লীগ তো কোনো নিষিদ্ধ রাজনৈতিক দল নয়, অথবা সরকার করেনি অথবা আদালত করেনি। তো এই যে বিষয়গুলো, এগুলো কি এক ধরনের চাপ প্রয়োগ করা না অন্তর্বর্তীকালীন সরকারের উপরে? কি বলবেন এই বিষয়ে? না, কিন্তু এই বদিউল আলম মজুমদার কিন্তু বলেছেন যে আওয়ামী লীগকে ছাড়াও নির্বাচন করা সম্ভব। আবার তিনি আজকে বললেন যে, যেটা আপনি বললেন যে দেখেন কেন আগের নির্বাচনগুলো, আওয়ামী লীগের গত দুটো তিনটে নির্বাচন নিয়ে এত প্রশ্ন উঠেছে কেন? কারণ বিএনপি সেই নির্বাচনে অংশগ্রহণ করেননি, একটা একপক্ষিক নির্বাচন ছিল, সেজন্যই প্রশ্ন। আপনি নিশ্চিত থাকেন যে কোনো নির্বাচনই হোক, আওয়ামী লীগ বা বিএনপির মতো বড় রাজনৈতিক দলকে বাদ দিয়ে যদি যে কোনো নির্বাচন হয়, সেই নির্বাচন কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না, এবং ঠিক একই প্রশ্নগুলো হবে। মানে আমি আমাদের তরুণ ছাত্রদের প্রতি আমরা জুলাই আগস্টে যেইভাবে আশাবাদী হয়েছিলাম, দেখেন বিভক্তির রাজনীতি, ঘৃণার রাজনীতি, মানে এইটা কোনোভাবে করা যায় না। আপনি জনগণের সিদ্ধান্ত নিবে যে সে তাকে কাকে ছুঁড়ে ফেলবে। আপনি যদি কাউকে বাদ দিতে চান ক্ষমতা দিয়ে, যে করতে দিব না, তার চেয়ে অনেক বেশি জনগণকে সুযোগ দেওয়া উচিত। জনগণ ঠিক করবে যে আমি কাকে রাখবো কি রাখবো না, সেটাই হচ্ছে ম্যান্ডেট। আমি মনে করি যে না, একটা রাজনৈতিক নির্বাচনে যে কেউ আসতে পারে, যদি আদালত কর্তৃক নিষিদ্ধ না হয়, তিনি যদি সংবিধান সংসদ কর্তৃক নিষিদ্ধ না হয়, এই যে প্রক্রিয়াগুলো পৃথিবীতে, এই কথাগুলো যদি আপনি বলেন, কোনো রাজনৈতিক দল, কোনো দেশ, কোনো গণতান্ত্রিক দেশ কিন্তু এই কথাগুলো সমর্থন করবে না যে কাউকে আপনি বাদ দেন, কাউকে বাদ দিয়ে নির্বাচন করেন। আমার কাছে মনে হয় যে আমাদের জনগণের কাছে দেওয়া উচিত যে কোনো রাজনৈতিক দল। আমি মনে করি যে যে কোনো রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের সে যাবে কি যাবে না ক্ষমতায়, সেটা ঠিক করবে জনগণ। এখানে কাউকে বাদ দিয়ে বা কাউকে নেয়ার জন্য এই জায়গাগুলোতে আমি মনে করি যে আসলে আমাদের আরো আসলে গণতান্ত্রিক জায়গায় করতে হবে। আমরা যেই কারণে আরেকজনকে ফ্যাসিস্ট বলছি, আমরা যেন সেই ফ্যাসিস্ট আচরণ না করি। যে কারণে আমরা আরেকজনকে দলীয়করণের অভিযোগ তুলছি, আরেকজনকে খারাপ বলছি, নিজেরা যেন সেই কারণে কাজটা না করি। এই জায়গাটা আমি মনে করি যে খুব বড় ধরনের চিন্তা চেতনার জায়গায় যদি আমরা পরিবর্তন না হই, আমরা আবার আরেকটা অন্ধকারের দিকে যাবো। মনে রাখতে হবে, এই জাতি, যেই ছাত্ররা এইরকম একটা সরকারকে শুধুমাত্র একপাক্ষিক নির্বাচন করে ছুঁড়ে ফেলতে পারে, আবার যে কোনো একই রকমের ঘটনা ঘটবে না আমরা তো জানি না। কাজে আমরা অতীতের ভুল থেকে যেন শিক্ষা নেই। আমাদের দুঃখ হচ্ছে আমরা আমাদের অতীত থেকে এবং খুব কাছের অতীত থেকেও আমাদের ভুল থেকে আমরা শিক্ষা নেই না। জি, শরীফুল হাসান, আপনাকে ধন্যবাদ। আমাদের হাতে 1.5 মিনিট আছে। ডক্টর সৈয়দ আব্দুল্লাহ আল মামুন, আপনি যদি একটু বলতেন এই বিষয়ে ছোট করে, খুব ভালো হতো। দেখুন, আমাদের একটা প্রবাদ বাক্য আছে যে পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। এখন যে প্রসঙ্গটা আপনি বললেন সেটা হলো যে খুবই ইম্পর্টেন্ট একটা কথা আমাদের শরীফ সাহেব বলেছেন। সেটা হলো যে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেয়া হবে কি হবে না, এইটা তো বিবেচনায় রাখার ক্ষেত্রে যে জিনিসটা পয়েন্ট হলো যে আওয়ামী লীগের বিগত 15 বছরের নির্বাচনগুলো গ্রহণযোগ্যতা না পাওয়ার কারণ হলো একটা বড় রাজনৈতিক দল কিন্তু সেই নির্বাচনে আসে নাই। আপনি দেখেন যে রাজনীতির মাঠে যারা পার্টিসিপেন্ট, কোনো একটা পার্টিসিপেন্টের অ্যাবসেন্ট হলে সেটা হয়তোবা অনুষ্ঠানটা হয়ে যায়, কিন্তু অনুষ্ঠানের গ্রহণযোগ্যতাটা আর থাকে না। তো এখন যদি আপনি মনে করেন যে মানে কোনো একটা কোড বা অন্য কোনো কারণে আওয়ামী লীগকে বিরত না রেখে স্বাভাবিক প্রক্রিয়ায় আপনি যদি নির্বাচন করতে চান এবং সেই নির্বাচনে যদি তাকে সুযোগ না দেন, তাহলে যে ঘটনাটা ঘটবে, আওয়ামী লীগের বিরুদ্ধে যে অভিযোগটা এতদিন আমরা করে এসেছি, একই অভিযোগে কিন্তু অন্যেরাও অভিযুক্ত হবে। তাহলে এটা একটা চেইন রিয়াকশন হতেই থাকবে। কিন্তু আমরা তো এটা চাই না। আমরা চাই যে অপরাধগুলো হয়েছে, যে অন্যায়গুলো হয়েছে, এই অন্যায়গুলোর শাস্তি হোক এবং পরবর্তীতে আর কেউ যেন একই রকম অন্যায় না করে। তাহলেই তো রাষ্ট্র প্রগতির দিকে এগিয়ে যাবে। জি, সৈয়দ আব্দুল্লাহ আল মামুন, জি আমি দুঃখিত, আমাদের সময় শেষ। আমরা অতিরিক্ত সময় আলোচনা করছি। অনেক ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই অন্য কোনো দিন আবারও আপনার সাথে কথা হবে। এবং শরীফুল হাসান, আপনাকেও অনেক ধন্যবাদ। আবারও আপনাদের মূল্যবান মতামত এবং কথা নিশ্চয়ই আমাদের দর্শক শুনতে পারবেন। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি।
টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।